দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড এ লিটল, এটার উত্তর হচ্ছে পিকিনিজ ডগ, অপশন সি। দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, আচ্ছা এই এমসিকিউটা দেখো, ফিভার কাফ, এই দুটো বেশ কাছাকাছি উত্তর, আমি অনেককে দেখেছি এটার উত্তর ফিভার লিখছে, এটার উত্তর কিন্তু কাফ, ডি, তার কাশি হয়েছিল, তিনি কাশিতে কষ্ট পাচ্ছিলেন। দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য, অবশ্যই এ কন্ডাক্টর। দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য উইমেন এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ 3, ওখানে 3জন পুলিশ ছিল, তাই না? দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য এঞ্জিন, এটাই ইঞ্জিন উচ্চারণ করবে না, এটার এঞ্জিন উচ্চারণ করলে ভালো, এঞ্জিন, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন অ্যান্সার কি রয়েছে, হাউ মেনি পিপল গট ইন টু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার উইমেন, কতজন মানুষ ওই যুবতী মহিলার সঙ্গে বাসে উঠেছিলেন? আমরা কি দেখেছিলাম ওর সঙ্গে 2জন উঠেছিল, তো এটার অ্যান্সার হচ্ছে 2 পিপল গট ইন টু দ্য বাস উইথ দ্য younger human. What was the conductor's order to the younger woman? যুবতী মহিলার প্রতি কন্ডাক্টর কি আদেশ করেছিলেন বা কি আদেশ দিয়েছিলেন? কি বলেছিলেন না, কন্ডাক্টর বলেছিলেন যে কুকুরটাকে বাসের বাইরে নিয়ে যেতে। প্রথমে এটা বলেছিলেন, তারপরে তো ছাদে ওঠার ব্যাপারটা একটু পরে আসছে, প্রথমে আদেশ ছিল যে কুকুরটাকে বাসের বাইরে নিয়ে যেতে। তো অ্যান্সার হচ্ছে দ্য কন্ডাক্টর অর্ডার্ড দ্য ইয়াঙ্গার হিউম্যান টু টেক দ্য ডগ আউট অফ দ্য বাস। হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফ্যান্ট? তোমাদের ট্রায়াম্ফ্যান্ট মানে কি বলে দিয়েছিলাম, যে বিজয়ীর মতো একটা ভাব। তো বাসের কন্ডাক্টর কেন বিজয়ীর মতো দাঁড়িয়েছিলেন? কারণ উনি যেটা করতে চাইছিলেন, অর্থাৎ মহিলাকে ওপরে যেতে পাঠাতে চাইছিলেন, সেটা তিনি করে ফেলতে পেরেছিলেন, সেই কারণে। অ্যান্সার হচ্ছে দ্য কন্ডাক্টর স্টুড ট্রায়াম্ফ্যান্ট অ্যাজ দ্য লেডি হ্যাড টু গো আপস্টেয়ার্স। আবার বলছি, দ্য কন্ডাক্টর স্টুড ট্রায়াম্ফ্যান্ট অ্যাজ দ্য লেডি হ্যাড টু গো আপস্টেয়ার্স। What is the rule which cannot be broken without a danger of life and limb? লাইফ অ্যান্ড লিম্ব মানে আশা করি তোমরা এখন অবধি মনে রেখে দিয়েছো, যদি মনে না থাকে তো আরেকবার ভিডিওটা দেখে নেবে। এটার উত্তর হচ্ছে, আচ্ছা উত্তরটা করার আগে প্রশ্নটা কি বলছে, যে কোন নিয়ম সেটা, মানে সেই নিয়মটাকে আর কি বা আইনটাকে জীবনের কোনো বিপদ ছাড়া কিংবা কারোর কোনো রকম অঙ্গহানির বিপদ ছাড়া, অঙ্গহানি বলতে মানে ধরো হাত পা ভেঙে যাবে, হাত পায়ে চোট লাগতে পারে, এরকম কোনো বিপদ ছাড়া ভাঙা যায় না। এটা অ্যান্সার হবে দ্য রুল অফ দ্য রোড, মানে রাস্তাঘাটের যে নিয়মকানুন, রাস্তাঘাটে কীভাবে চলাফেরা করতে হয়, কোন দিক থেকে গাড়ি যাবে, বা দিক দিয়ে হাঁটাচলা করবে, আমাদের দেশের ক্ষেত্রে বাঁ দিক দিয়ে হাঁটাচলা করতে হয়, বা হর্ন বাজাতে হয় এগিয়ে যাওয়ার আগে, ওভারটেক সহজে করতে নেই, এইসব যে নিয়ম, ওভারটেক কেউ যদি করতে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে না, তাই রাস্তার নিয়ম ভাঙলেই আমাদের হাত পা ভেঙে যেতে পারে, জীবনের ঝুঁকি হতে পারে। তো দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার অফ লাইফ অ্যান্ড লিম্ব। তারপর এক্সারসাইজ 3 কি বলছে, এগুলোও কোয়েশ্চেন অ্যান্সার 25 ওয়ার্ডসে। হোয়েন ডিড দ্য অথর ফিল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ? কখন লেখক বুঝতে পেরেছিলেন যে সমস্যা যেন এগিয়ে আসছে? দ্য কন্ডাক্টর ওয়াজ কালেক্টিং ফেয়ার্স। অ্যাট দ্যাট টাইম দ্য পিকিনিজ ডগ drew his attention. When the author saw this, he felt that trouble was coming up. আরেকবার বলছি, যে আগে মানেটা বুঝিয়ে নি। দেখো কন্ডাক্টর তো ভাড়া সংগ্রহ করছিলেন, সেই সময় এই লেখকের চোখ পড়ে ওই পিকিনিজ কুকুরটার ওপর। আর লেখক যখন এটা দেখতে পেলেন যে বাসে এরকম একটা পিকিনিজ কুকুরকে নিয়ে ওঠা হয়েছে,
তখনই লেখক বুঝতে পারলেন যে এবার বাসে কোনো একটা গন্ডগোল হবে। তো দ্য কন্ডাক্টর ওয়াজ কালেক্টিং ফেয়ার্স। At that time, the Pekingese dog drew his attention. When the author saw this, he felt trouble was coming up. Mention to demands made by the passengers when the bus stopped. বাসটা যখন দাঁড়িয়ে ছিল তখন বাসের সহযাত্রীরা, বাসের যাত্রীরা আর কি কি দাবি করেছিল সেরকম দুটো দাবির উল্লেখ করতে বলছে। প্রথমত, ফার্স্ট, দ্য প্যাসেঞ্জার্স ডিমান্ডেড that the conductor should give them their fares back, and the second demand was he should not leave them there all night. তো প্রথমে যাত্রীরা দাবি করেছিল যে কন্ডাক্টরকে তাদের ভাড়া ফিরিয়ে দিতে হবে, আর সারা রাত তিনি এরকম রাস্তার মাঝখানে তাদেরকে ফেলে রেখে দিতে পারেন না, তাদের আর কি বাড়ি পৌঁছে দিতে হবে, এটাই তারা বলতে চাইছেন, বা তারা যে গন্তব্যে যাবেন সেখানে নিয়ে যেতে হবে। হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভড? এই কোয়েশ্চেনটা একদম গল্পের শেষের পার্টে যে অংশটা লেখক যখন কন্ডাক্টরকে বোঝাচ্ছেন একটা ব্যাপার সেইখানে আছে। তো এই কোয়েশ্চেনটা লেখা তোমাদের পক্ষে হয়তো একটু শক্ত হতে পারে, আমি তো বলে দিচ্ছি, আস্তে আস্তেই বলছি, তোমরা লিখে নাও। এটার মানে হচ্ছে প্রথমত যে পথের নিয়মকানুন বা রাস্তার নিয়মকানুনগুলোকে কিভাবে মানতে হয়। যে কোনো এখানে পথ বলতে মানে ওই রকম গাড়ি বাস চলার পথ বা হেঁটে যাওয়ার পথের কথা বলা হচ্ছে না, এখানে জীবনের যে পথ, অর্থাৎ জীবনের নিয়মকানুনগুলোকে কিভাবে পালন করতে হয় বা কিভাবে মান্য করতে হয়। গাইডেন্সের কথা বলেছে, তো কিভাবে আর কি জীবনের নিয়মগুলোকে কিভাবে মান্য করতে হয়, কখন সেটাকে মেনে চলা উচিত, কখন সেটাকে অল্প নমনীয় করা যেতে পারে, কখন অল্প একটু না মেনে অন্যের উপকার করার দিকে নজর দেওয়া যেতে পারে, এইসব ব্যাপার। To observe the rules of guidance, common sense has to be applied. কি বললাম যে নিয়মকানুনগুলোকে মেনে চলার ক্ষেত্রে আমাদের যে সাধারণ বোধবুদ্ধি, আমাদের যে কমন সেন্স, সেইটাকে যেন সবসময় প্রয়োগ করা হয়, সেটার দিকে যেন নজর রেখে যা নিয়ম সেটাকে মেনে চলার দিকে মাথায় রাখা হয়। দিস কাইন্ডস অফ রুলস আর টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট। দেখো আমি টেক্সট থেকে একদম বাক্যগুলো তুলছি যে দিস কাইন্ড অফ রুলস আর টু বি অবজার্ভড ইন স্পিরিট অ্যান্ড নট লিটারেলি। অবজার্ভড ইন স্পিরিট মানে তোমাদের কি বুঝিয়েছিলাম যে নিয়মগুলোর তাৎপর্য অনুযায়ী, মানে যেটা করলে লোকের ভালো হবে, লোকের কোনো ক্ষতি হবে না, বা অল্প লোকের ক্ষতি হবে, বেশি লোকের ভালো হবে, সেই রকমভাবে নিয়মগুলোকে মানতে হবে। নিয়মগুলোর যে আক্ষরিক অর্থ, মানে নিয়মে যা লেখা আছে একদম পুরোপুরি সেইটাই মেনে চলবো তা নয়, আমাদের প্রয়োজন হলে নিয়মগুলোকে অল্প বিস্তর পাল্টানো যেতে পারে। আরেকবার আনসারটা বলে দিচ্ছি। টু অবজার্ভ দ্য রুলস অফ গাইডেন্স, কমন সেন্স হ্যাজ টু বি অ্যাপ্লাইড। These kinds of rules are to be observed in spirit, not literally. আচ্ছা, এবার এক্সারসাইজ 4 কি বলেছে? In the following sentences, underline the verb from which show that the person denoted by the subject does something. Circle the verb which shows that something is done to the subject. মোট কথা এখান থেকে যা বলছে, এখানে যে ভার্বগুলো আছে যেগুলো কোনো মানুষের দ্বারা যে কাজগুলো করা হচ্ছে সেই জায়গাগুলোকে তাক দিতে বলেছে। এটা খুব একটা শক্ত কাজ নয়, আশা করি তোমরা এখন ক্লাস 9-এ পড়ো। ফার্স্ট সেন্টেন্সটা, সি হ্যাজ সাং এ সং, এখানে কি হবে? হ্যাজ সাং, এই পার্টটা ভার্ব, হ্যাজ সাং। এ সং হ্যাজ বিন সাং বাই হার, এখানে হ্যাজ বিন সাং। আদতে আমি এই দুটো সেন্টেন্স পড়ে যা বুঝতে পারছি, এখানে এরা ভয়েস চেঞ্জ শেখানোর চেষ্টা করেছে। তো এই পার্টটা অ্যাক্টিভ ভয়েস, এই পার্টটা প্যাসিভ ভয়েস। আমার ভয়েস চেঞ্জের ভিডিও আছে কয়েকটা, তো আমি উপরে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখতে পারো কীভাবে ভয়েস চেঞ্জ করে যদি না শিখে থাকো।
নেক্সটটা হি উইল ড্র এ পিকচার, এখানে উইল ড্র এই পার্টটা আন্ডারলাইন করবে। আর তারপরেরটা এ পিকচার উইল বি ড্রন বাই হিম, এখানে উইল বি ড্রন এই পার্টটা আন্ডারলাইন হবে, উইল বি ড্রন, ঠিক আছে। তারপর এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, ভয়েস চেঞ্জ করতেই দিচ্ছে, ওটা ভয়েস চেঞ্জটা শেখাচ্ছিল। আগে পরে কিছু লেখা আছে, তোমরা এখান থেকেও পড়ে শিখে নিতে পারো ভয়েস চেঞ্জটা। ফার্স্ট সেন্টেন্স বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নীলা হ্যাজ বট এ বুক। A book has been bought by Neela. A book has been bought by Neela. They will have seen the cricket match. Answer হবে the cricket match will have be seen. আচ্ছা না, will have been seen, হ্যাভের পরে বিটাও পাল্টে যাবে, ওটা বিন হয়ে যাবে, তাই দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। ভোলা হ্যাড সিন এ টাইগার, এটা আগের গল্পটা থেকে দিয়েছে একটা, যদিও এরকম কোনো বাক্য বোধহয় গল্পটা ছিল না, তো আর কি আগের গল্পটার সাথে বেশ মিল আছে। এটা সোজাই রয়েছে, এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। The nurse will attend the patient. Answer হচ্ছে the patient will be attended by the nurse. আচ্ছা, এক্সারসাইজ 6, এই সেন্টেন্সগুলো একটু অন্য রকমের সেন্টেন্স। এগুলো ফার্স্ট সেন্টেন্সটা যেমন আদেশ, একটা আদেশ বোঝাচ্ছে, এর ভয়েস চেঞ্জের নিয়মটা একটু আলাদা হয়। আদেশও বোঝাতে পারে, যদি ধরো প্রথমে ভেবে নিয়ে আদেশ বোঝাচ্ছে, সেক্ষেত্রে উত্তরটা হবে ডু দ্য সামের উত্তর হবে লেট দ্য সাম বি ডান। আর যদি এটাকে অনুরোধ ভেবে করো তাহলে এটার অ্যান্সার হবে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য সাম। দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, এটা নর্মাল সেন্টেন্স, এটা খুব সোজা, সি রোট দ্য পোয়েম। এই সেন্টেন্সটার ক্ষেত্রে যেটা খেয়াল রাখার, তোমরা অনেকেই এটাকে করতে পারো না, কারণ এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তোমাদের এটাকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে। বেশিরভাগ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে, তোমাদের প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয়, এটা কিন্তু উল্টো। তো এটা জিনিসটা সোজা, কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, এটার অ্যান্সার হচ্ছে সি, সি বাই হারের পার্টটা হয়ে যাবে সি, ওয়াজ রিটেনটা হয়ে যাবে রোট, আর দ্য পোয়েমটা দ্য পোয়েমে থেকে যাবে, তাহলে সি রোট দ্য পোয়েম। আচ্ছা, নেক্সট ওপেন দ্য ডোর, এটাও একই রকম ভাবে আদেশ হিসেবে ভাবতে পারো, অনুরোধ হিসেবে ভাবতে পারো। অনুরোধ হিসেবে ভাবলে অ্যান্সার হবে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, আর আদেশ হিসেবে ভাবলে অ্যান্সার হতে পারে ইউ আর অর্ডার্ড টু ওপেন দ্য ডোর, আর হতে পারে লেট দ্য ডোর বি ওপেন্ড। আদেশের ক্ষেত্রে আমরা দুটোই লিখতে পারি, লেট দ্য ডোর বি ওপেন্ড আর ইউ আর অর্ডার্ড টু ওপেন দ্য ডোর। আর অনুরোধ বোঝালে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। দ্য ম্যান ইজ নোন টু মি, এটাও সেম পার্ট, সেম বি এর এক্সাম্পলটার মতোই, প্যাসিভ ভয়েস আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে। আই নো দ্য ম্যান, ঠিক আছে, আই নো দ্য ম্যান পার্টিকুলার এইসব ক্ষেত্রে মনে রাখবে নো থাকলে বাই না হয়ে টু, এই যেখানে টু ভার্ব বসেছে, দ্য ম্যান ইজ নোন বাই মি নয়, সাধারণত টু মি বসে, কিছু প্রেপোজিশনেরও নিয়ম কারণ আছে। তো আই নো দ্য ম্যান, এটা হবে দ্য ম্যান ইজ নোন টু মি, মানে উল্টোটা আর কি, দ্য ম্যান ইজ নোন টু মি, এটা হবে আই নো দ্য ম্যান। সেরকমই ডি এর ক্ষেত্রেও তোমরা একটা এখানে টু বসাতেই পারো, এটা টু দিয়ে উত্তর করলে তোমাদের হবে যে, টু না দিলেও এটা কোনো ভুল নয়, কিন্তু টু দিয়ে যদি এটার উত্তর করো তাহলে হবে দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড টু by the nurse. The patient will be attended to by the nurse. Agreed to by them. The plan, the plan na, my plan. My plan was agreed to by them. My brother lost my favorite pen. My favorite pen was lost by my brother.
The man is writing a letter. A letter is being written by the man. Titli is looking for her watch. Her watch is being looked for by Titli. Exercise 8. Tick the correct alternative given in the brackets. এর মধ্যে কোন ভার্ব ফর্মটা হবে সেটা বলতে হবে। ইট ড্যাশ সিন্স মর্নিং। দেখো সিন্স মর্নিং রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি আছে? হ্যাজ বিন রেনিং। তাহলে এটা হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সিন্সের জন্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়েছে। লাস্ট সানডে টু দ্য জু। আচ্ছা, লাস্ট বলেছে তার মানে পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট। ওয়েন্ট টু দ্য জু। লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু। আই ইন ক্লাস এক্স নেক্সট ইয়ার। এখানে নেক্সট ইয়ারের মাধ্যমে ফিউচার বোঝাচ্ছে, সিম্পল ফিউচার টেন্স। এখানে কি রয়েছে? উইল বি রয়েছে সিম্পল ফিউচারে। আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। রিনা হোম জাস্ট নাও। জাস্ট নাও, জাস্ট বলতে কি পুরাঘটিত যে বর্তমান, অর্থাৎ আমাদের ইংলিশে যেটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বলছি, কি বলে ওটাকে? পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা, সেইটা পুরাঘটিত সেই টেন্সটা, সেটা এখানে হ্যাভ রিচড রয়েছে দেখো, আর হ্যাজ রিচড রয়েছে। এটা কিন্তু এটা পাস্ট পারফেক্টে আছে, আর এই দুটো সিম্পল এই প্রেজেন্ট পারফেক্টে আছে। তো পাস্ট পারফেক্ট এখানে হবে না, কারণ জাস্ট নাও আছে। আর রিনার সাথে তো হ্যাভ বসতে পারে না, সেই কারণে রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। রিনা হ্যাজ রিচড হোম, এই যে এইটা হবে জাস্ট নাও। কম্পোজিশন কি বলছে? ফ্লোচার্ট শিখিয়েছে। আচ্ছা, এক্সারসাইজ 9. Use the following flowchart to write a paragraph within 100 words on how to prepare orange juice. আচ্ছা, এখানে যে ফ্লোচার্টটা আছে, মানে যেরকম যেরকম পয়েন্টগুলো দেওয়া আছে সেই একই রকম ফ্লোতে, মানে প্রথমে এই পয়েন্টটা দেওয়া আছে, তারপরে এই পয়েন্টটা, তার মানে এটা করার পরই তোমাদেরকে এটা নিয়ে লিখতে হবে, তারপর এটা নিয়ে লিখতে হবে, তারপর এটা নিয়ে লিখতে হবে, এরমভাবে এগিয়ে এগিয়ে তোমাদের লিখতে হবে। তো এখানে শেখানো আছে কিভাবে এই রাইটিংগুলোকে প্রসেস রাইটিং বলে। কি বলছে দেখি? অরেঞ্জ বট ফ্রম দ্য মার্কেট। বাজার থেকে আর কি কমলা লেবু কেনা হলো। শর্টেড মানে বাছাই করা হলো। কেন বাছাই করা হলো? কেন হঠাৎ না, অনেক পচা খারাপ কমলা লেবু থাকতে পারে, সেগুলোকে আর কি বাছাই করা হলো। রোটেন ওয়ান্স রিমুভড, তারপরে বাছাই করার পর যেগুলো পচা ছিল সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। ক্লিনড, এরপর কমলা লেবুগুলোকে ধুয়ে ফেলা হলো। পিল্ড, খোসা ছাড়ানো হলো। পুটিন জুসার, তারপরে জুসার যন্ত্র যেখান থেকে আর কি রস বেরোবে সেইখানে দিয়ে দেওয়া হলো। তারপরে জুস এক্সট্র্যাক্টেড, রস বের করে নেওয়া হলো। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, তারপর চিনি এবং প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ মানে সংরক্ষক আর কি, যেগুলো দিলে আর কি খারাপ সহজে পচে যায় না, যে রাসায়নিক জিনিসটা মেশালে, যে কেমিক্যালটা মেশালে তাকে বলে প্রিজারভেটিভ। যদিও চিনি নুন এই দুটো কিছু অংশে প্রিজারভেটিভের কাজ করে, অতিরিক্ত চিনি আর অতিরিক্ত নুন মিশিয়ে দিলে সেগুলো অনেকদিন ভালো থাকে। তাও সেটাকে আর কি আরও 6 মাস 1 বছর এরকম ভালো রাখার জন্য কিছু প্রিজারভেটিভ মিশিয়ে দেওয়া হয়। পোর্ড ইন বটলস, তারপরে বোতলে বোতলে ভরে দেওয়া হলো। ওপর থেকে পোর্ড বলতে ওপর থেকে ফেলাকে বলে পোর্ড, ঠিক আছে? বোতলের ওপর তো ওপর থেকে ধরো কোনো জাগ বা গ্লাসে করে বোতলের মধ্যে ফেলা হবে, বা ফানেলের মাধ্যমেও হতে পারে, তাই পোর্ড শব্দটা ইউজ হয়েছে। সিল্ড, তারপরে মুখগুলোকে সিল করে দেওয়া হলো, মানে একদম টাইট করে, যেরকম বারের বোতল সিল থাকে সবাই যেন সিল মানে সেটা করা হলো। রেডি টু বি সোল্ড, আর সিল করে দিলেই বাইরে বিক্রি করার জন্য তৈরি হয়ে গেল। এরমভাবে তোমাদের এটা হতে প্রসেস রাইটিং এক রকমের ভয়েস চেঞ্জের অ্যাপ্লিকেশন। সেটা তোমাদের এই কারণেই ভয়েস চেঞ্জে এই পার্টটা এতটা গুরুত্ব দিয়েছে, যাতে ভয়েস চেঞ্জ তোমরা শিখে গেলে ঠিক মতো করে প্রসেস রাইটিং লিখতে পারো। তো আমি যথারীতি যেটা বলে থাকি, আমি রাইটিং লিখে দেবো না, তাহলে তোমাদের রাইটিং স্কিল ডেভেলপ হবে না। তো তোমরা এটা নিজেরা লিখবে, আমি বলে দিলাম কিরমভাবে লিখতে হবে, মানেটা কি আছে। একটা কথা কি বলে দিলাম, যে বেশিরভাগ চেষ্টা করবে ভয়েস চেঞ্জ ইউজ করে, মানে প্যাসিভ ভয়েসে এই জিনিসটাকে লিখতে। এখানে যেমন রোটেন ওয়ান্স রিমুভড, এটাকে তোমরা কিভাবে লিখবে? রোটেন ওয়ান্স আর রিমুভড, দেন দ্য অরেঞ্জ আর সর্টেড, ঠিক আছে? এরকমভাবে। রেডি টু বি সোল্ড, এখানেও দেখো ভয়েস চেঞ্জ করে লেখা রয়েছে। এক্সারসাইজ 10. রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস।
ইউজ দ্য ফলোয়িং হিন্টস। আচ্ছা, আমার যতদূর মনে পড়ছে ঈশিতা নামে একজন আমায় এই রাইটিংটা লিখে দিতে বলেছিল, তো আমি বাংলায় আলোচনা করে দিচ্ছি, আমি লিখে দেবো না, তোমরা সে আরকে অনুরোধ করেছিল বলে আমি আলোচনা পুরোটাই করে দিচ্ছি। এখানে যে টিপগুলো দেওয়া আছে, হিন্টগুলো দেওয়া আছে, সেগুলোর বাইরেও ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ডস স্ট্রিট ডগস। আচ্ছা, এখানে কি বলেছে যে রাস্তার কুকুরদের প্রতি তুমি কেমন আর কি যত্ন করবে, কীরকম ব্যবস্থা নেবে, কি কি পরিকল্পনা করো তাদের দেখাশোনা করার জন্য, সেইগুলো নিয়ে একটা রচনা লেখো। ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ডস স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের ওপর আর কি যেন অত্যাচার করা হয়, অত্যাচারী আচরণ করা হয়, মানে আমরা তাদের বিভিন্নভাবে বিরক্ত করি, তাদের কখনো কখনো মারি, এরকমই ক্রুয়েল অ্যাকশন বলতে নির্দয় যে আচরণ সেটা। নেসেসিটি অফ লুকিং আফটার দেম, লুক আফটার এটা মানে ওই দেখাশোনা করা, দেখভাল করা, এটা একটা ফ্রেজাল ভার্ব। আশা করি তোমরা কিছুটা এখন ফ্রেজাল ভার্ব সম্বন্ধে জেনেছো, গ্রামার বা ভোকাবুলারি বই থেকে পড়েছো। তাহলে তাদের দেখাশোনা করার যে প্রয়োজনীয়তা আছে সেটাকে লিখতে হবে। ওয়েজ অফ টেকিং কেয়ার অফ ডগস, কীভাবে তাদের দেখাশোনা করা যায় সেইগুলো লিখতে হবে। আর কনক্লুশন মানে উপসংহার। যেমন আমরা রচনা লেখার ক্ষেত্রে একটা লাইন দিয়ে শুরু করি, সেটা রচনার থেকে একটু অন্যরকম থাকে, মানে সবসময় শুরু কথা বলার যেমন আমরা প্রথমে একটা শুরু করি, তারপরে মূল বিষয়বস্তু লিখি, তারপরে একটা অন্যরকম বাক্য দিয়ে শেষ করি, এরকম। কনক্লুশন বলতে একদম শেষ যে বাক্য বা বাক্য দুটো তিনটে বাক্য নিয়ে শেষ করা হয় অন্যরকমের একটু কথা বলে, সেইটাকেই বলে উপসংহার। তো এটা আমি বাংলায় ধরো বলে দিচ্ছি তোমাদেরকে, যে আমাদের যে সমাজ ব্যবস্থা বা আমাদের যে সমাজ, সেখানে কুকুর, বেড়াল, মানুষ এরকম অনেক তো পশু পাখি রয়েছে। তো সমাজে তাদের প্রত্যেকেরই স্থান আছে, তারা প্রত্যেকেই আর কি সমান গুরুত্বপূর্ণ। আমরা মানুষ, আমরা ভালো, কুকুর বেড়াল খারাপ, এটা ভাবার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবার ধরো মশার ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, এটা রাইটিংয়ে লিখবে না মশার ব্যাপারটা, সেক্ষেত্রে আমাদের ওরা ক্ষতি করে, কিন্তু ওটা কি করা যাবে, ওদের তো মশার যদি আমাদের রক্ত না খায় তাহলে ওদের বাচ্চা তৈরি হবে না, তাই না? তাই মশা সেদিক থেকে ভালো করে, কিন্তু আমাদের ক্ষেত্রে মশা ক্ষতিকারক, তাই আমরা অনেক সময় মশাকে মেরে দিই। মশার ব্যাপারটা রাইটিংয়ে লিখবে না, আমি এমনি তোমাদের বোঝানোর জন্য বললাম। আচ্ছা, রাস্তায় যে কুকুর, সেগুলো আমরা কি আশেপাশে বিভিন্ন জায়গায় সহজেই দেখতে পেয়ে যাই, কিন্তু তারা প্রায়শই কি হয়, আমরা তাদের মানে দেখেও না দেখা করি। ধরো রাস্তার কুকুর অনেকদিন খেতে পাচ্ছে না, বা কোনো একটা রাস্তার কুকুর জরাজীর্ণ হয়ে পড়ে আছে, দেখছি রোগা হয়ে গেছে, লোম ঝরে যাচ্ছে, আমরা তাদের যত্ন করছি না, খেতে দিচ্ছি না। ডাক্তারের কাছে কুকুরটাকে ধরো নাই নিয়ে যেতে পারি আমরা, কিন্তু অত্যন্ত খেতে তো দিতে পারি। আমাদের অনেক সময় তো কি হয় যে বাড়ির খাবার বেঁচে যায়, অতিরিক্ত পড়ে থাকে, অনেক সময় পচে যায়, আমাদের খেতে ভাল লাগে না, সেরকম খাবার আমরা কুকুরদের দিয়ে দিতেও পারি। আবার কিছু কিছু লোক ভালোও হয়, তারা আলাদা করে বাড়ির কুকুর বেড়ালদের জন্য, বাড়ির নয় রাস্তার আর কি কুকুর বেড়ালদের জন্য আলাদা করে রান্নাও করেন, সেরকমভাবে তারা তাদের যত্ন নেন। কিছু কিছু মানুষ থাকেন যারা পশুপ্রেমী হন, তারা তাদেরকে ডাক্তারখানায় নিয়ে যান, পশু চিকিৎসকের কাছে নিয়ে যান, তাদের ইঞ্জেকশন দেন, এরকম বিভিন্ন মানুষজন দেখা যায়। সব মানুষ যদি এরকম করে, অন্তত খাবারটুকু তাদের যদি দেয়, তাহলে এই আর কি রাস্তার কুকুরদের সাথে আমরা মানবিক আচরণ করতে পারি। আমাদের তাদের সাথে এরকম, তাদের আর কি এরকম অনাকাঙ্ক্ষিত হিসেবে, মানে দেখেও দেখছি না এরকম হিসেবে ফেলে রাখা একদমই উচিত নয়। কারণ কি, তারা অসহায়। মানে আমরা তো ধরো একটা লোককে বললাম যে আমার খুব কষ্ট হচ্ছে, ডাক্তারখানায় যেতে পারবো, ডাক্তারখানা আমায় নিয়ে চলো, কিন্তু কুকুর কিভাবে ডাক্তারখানায় যাবে? বরং ডাক্তারখানা, আমাদের হাসপাতালে যদি কুকুর ঢুকে যায়, আমরা হয়তো তাকে বার করে দেবো, ধাক্কা মেরে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যাবো, মানুষ মিলে তাড়া করবে, তাকে মারবে, হয়তো কেউ কেউ লাঠিও মেরে দেবে, তাই না? এবার ব্যাপারটা যেটা বলছিলাম, যে তাদের সাথে শুধু দুর্ব্যবহার করাই হয় না, মানে তাদের উপেক্ষা করা হয় না শুধুমাত্র, তাদের সাথে এরকম দুর্ব্যবহার করা হয়। যদি আমাদের কোনো কুকুরদের ধরো সাথে কোনো সমস্যা রয়েছে, কোনো একটা পাগল কুকুর রয়েছে, কিংবা সে আমাদের সবসময় তেড়ে তেড়ে আসছে, এরকম যদি কুকুর হয়, আমরা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করতে পারি, বা যদি অন্য কোনো বন্য প্রাণী আর কি চলে আসে আমাদের ফুটপাথে রাস্তায় থাকে, আমাদের বাড়ির কাছাকাছি চলে আসে, বাঘ সিংহ ধরো কোনোভাবে এসে গেছে, তাদের উপর যাতে অত্যাচার যেন না করা হয়, তাদের একটা কোনোভাবে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন্য পশু যে সংগঠন বা স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তাদের সাথে যোগাযোগ করা হবে। তারা কি করবে, তারা এসে বাঘ সিংহটাকে বা বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা এলে বাঘ সিংহ বা অন্যান্য বন্য পশুকে, আর স্বেচ্ছাসেবী সংগঠন কুকুর বেড়ালকে
আশেপাশের আর কি ছোট আমাদের যে গৃহপালিত পশু গরুও হতে পারে, তাদেরকে এসে নিজেদের কাছে নিয়ে যাবে এবং তারা তাদেরকে যত্ন করবে। এই ব্যাপারে আমাদের সবাইকার এরকম মানসিকতা হওয়া উচিত যাতে তাদের ভালো হয়। ঠিক আছে, এরকমভাবে তোমরা রাইটিংটা লিখবে। তো আজকের মতো এখানে শেষ করলাম। মনে হয় আর এরপরে নেই না, নতুন একটা লেসন স্টার্ট হয়েছে। তো সবাই ভালো থেকো।